গত কয়েকদিন ধরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তুমুল বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা ও ফেসবুকে নিজেদের প্রোফাইল পিকচার লাল করার কর্মসূচির পরিকল্পনা কার দেয়া ছিল সেটি নিয়ে। মূলত গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ সর্বপ্রথম লাল কাপড় বাঁধা ও লাল প্রোফাইল নিয়ে গণমাধ্যমে কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েমের কাছে সর্বপ্রথম সফট কর্মসূচি হিসেবে এ কর্মসূচির কথা জানানোর পর তা পরামর্শ করে চূড়ান্ত করা হয়। এরপর ফরহাদের এ দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তিনি জানান, লাল কাপড় ও প্রোফাইলের আইডিয়াটা মূলত ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের। তবে এস.এম. ফরহাদের সম্পৃক্ততা নিয়ে তিনি কিছু স্পষ্ট না করলেও এ কর্মসূচি চূড়ান্ত করার সময়ে সাদিক কায়েমের সঙ্গে পরামর্শ হয়েছে বলে জানান। কাদেরের এ বক্তব্যের পর পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে নাসির উদ্দিন নাসিরও গণমাধ্যমের সাক্ষাতে কাদেরের বক্তব্যের প্রতি সমর্থন জানান। এবার ওই কর্মসূচির পেছনের গল্প জানতে সহযোগিতা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেক্রেটারি নাহিদুজ্জামান শিপন। তার অনুরোধে দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মামুন আবদুল্লাহ তুষারের জবাব ও ২০২৪-এর আন্দোলন চলাকালে গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজ এবং সেই আন্দোলনের ব্যক্তিগত আলাপ, চ্যাট এবং অন্যান্য ডকুমেন্টস থেকে বেরিয়ে এলো আসল সত্য। সোমবার নাহিদুজ্জামান শিপন এক ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মামুন আবদুল্লাহ তুষারকে অনুরোধ জানিয়ে লেখেন, ৩০ জুলাই লাল কাপড় কর্মসূচির আইডিয়া কিভাবে এসেছিল এবং বৈষম্যবিরোধী আন্দোলনের টেলিগ্রাম গ্রুপে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তার মূল বক্তব্য কে লিখেছিল সেটির সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মামুন আবদুল্লাহ তুষারকে পুরো সত্য প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। বৈষম্যবিরোধী আন্দোলন সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে হলেও একক ক্রেডিট নেয়ার প্রবণতা থেকে যে মিথ্যাচার শুরু থেকে দেখছি তাতে বাধ্য হয়ে আজকে সর্বপ্রথম কোনো কর্মসূচি নিয়ে লিখতে বাধ্য হলাম। এরপর তার অনুরোধের প্রেক্ষিতে মামুন আবদুল্লাহ তুষার ফেসবুক পোস্টে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন। মামুন আবদুল্লাহ লেখেন, এই কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে নানা জনের পরামর্শ পরিলক্ষিত ছিল। সবার পরামর্শক্রমেই একটা সিদ্ধান্তে সবাই উপনীত হয়েছিল। কিন্তু সম্প্রতি এটি নিয়ে আন্দোলনের স্টেক হোল্ডারদের মধ্যে শুরু হলো ছায়ায় দাঁড়িয়ে আলো নেয়ার মতো। এই সময়টাতে আমার সঙ্গে ছাত্রদল, শিবির সহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল, যার প্রেক্ষিতেই আমার এই আলাপ। মামুন ২৯ জুলাইয়ের ঘটনার ধারাবাহিকতা উল্লেখের পূর্বে লেখেন, ওই দিনের প্রেস রিলিজটি মাহিন সরকারের নামে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে রাত ৯টা ২৯ মিনিটে। এরপর তিনি লেখেন, তৎকালীন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাইকে কর্মসূচির কৃতিত্ব দেয়। তার পোস্টে উল্লেখ করা হয়, শেষ বিকেল বা সন্ধ্যায় নাসির ভাইয়ের সঙ্গে কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা হয়। তখন নাসির ভাই তাকে বিভিন্ন পরামর্শের এক পর্যায়ে লাল ব্যাজ ধারণ করার পরামর্শ দেন। পরে বিষয়টি নিয়ে সে সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে সাদিক কায়েম এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানায়। মামুন ওই ২৯ জুলাইয়ের ঘটনার ধারাবাহিকতা উল্লেখ করে লেখেন, কাদেরের ভাষ্য অনুযায়ী সবার পরামর্শ অনুযায়ী কর্মসূচি ঠিকঠাক হলে সেটি অন্যান্য দিনের মতো প্রেস রিলিজ গণমাধ্যমে যাওয়ার কথা ৭টা থেকে ৭:৩০টার মধ্যেই। কিন্তু ওই দিন অন্যান্য দিনের কর্মসূচির ন্যায় ৩০ জুলাইয়ের কর্মসূচি আসতে দেরি হচ্ছিল। এদিকে সরকার আগেই শোক দিবস ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে বিকেল থেকেই পাল্টা কর্মসূচির পরামর্শ আসছিল ছাত্রদলের নাসির উদ্দিন নাসির ভাই এবং নাহিদুজ্জামান শিপন ভাইয়ের দিক থেকে। এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত তাদের সাথে আমার কয়েক দফা যোগাযোগ হয়। পাল্টা কর্মসূচি দিতে দেরি হওয়ায় তারাও বারবার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সরকারের বিপরীতে কর্মসূচির পরামর্শ দিতে থাকেন। তারা সে সময় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় সরকারি শোক কর্মসূচির বিপরীতে ডাকসু নেতাদের দেয়া তৎকালীন পাল্টা কর্মসূচিকে অনুসরণ করতে বলে এবং সেভাবেই যাতে হাসিনার শোক কর্মসূচির পাল্টা মাঠের কর্মসূচি দেয়া হয় সেই পরামর্শ দেন তিনি। সে সময় নাসির ভাই জানান, এই আইডিয়াটা সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন ভাইয়ের। সেগুলো নিয়ে আমি সাদিক কায়েম সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করি, কারণ নাহিদদের ডিবিতে আটকে রাখার পর ওই সময় তারাই সবকিছু ঠিক করত। তখন সাদিক আমাকে জানায়, মাঠের কর্মসূচি তাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, তারা সফট কর্মসূচি নিয়ে ভাবছে, তাদের সবকিছু ব্যালেন্স করা লাগছে।
তিনি আরও লেখেন, এসব কিছুর মধ্যে শিবিরের সাদিক কায়েম ও SM ফরহাদ নিজেদের মধ্যে একটি গ্রুপে 8:50 দিকে লাল কালারের ব্যবহার নিয়ে আলাপ হয়। পরবর্তীতে প্রোফাইল লাল করার ব্যাপারে তাদের মধ্যে সিদ্ধান্ত হওয়ার পর 8:57 একটা প্রেস রিলিজ খসড়া করে তারা। কর্মসূচিগুলো সাদিক কায়েমদের ঠিক করে দেয়া প্রেস রিলিজ বিভিন্ন সমন্বয়কদের নামে যেত। প্রেস রিলিজ ড্রাফটের কাজটি তারাই করত। ঠিক সেভাবেই এই দিনের প্রেস রিলিজের ড্রাফটটিও সন্ধ্যা নাগাদ রেডি করা ছিল। আব্দুল্লাহ মামুন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, কাদেরের পোস্ট অনুযায়ী যদি শেষ বিকেলে নাসির ভাইয়ের সাথে পরামর্শের পরই সাদিকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে প্রেস রিলিজ দিতে 9:30 বাজার কথা না। অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই সন্ধ্যার পরই গণমাধ্যমে প্রেস রিলিজ চলে যেত। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, 24 জুলাই আন্দোলনের নীতি নির্ধারণ করার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদিক কায়েম, সুমন কর্মকার ছদ্মনামে, বর্তমান সভাপতি SM ফরহাদ, সাজিদ মাহফুজ ছদ্মনামে এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান 2024 নামে একটি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করতেন। সেই গ্রুপে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারা সমন্বয়কদেরকে আন্দোলনের কর্মসূচি সম্পর্কে জানাতেন এবং সে অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি ঘোষণা করত। ওই গ্রুপের 29 জুলাইয়ের চেটিংয়ের স্ক্রিনশট আমার দেশের হাতে এসেছে। তা বিশ্লেষণ করে দেখা গেছে 30 জুলাইয়ের কর্মসূচির জন্য একটি প্রেস রিলিজ সাদিক কায়েম রেডি করে 8:30 গ্রুপে পাঠান। সেখানে এদিন চোখে মুখে কালো কাপড় বাঁধার কথা উল্লেখ ছিল। সাদিকের ওই বার্তার জবাবে ফরহাদ জিজ্ঞেস করেন, বাড়িতে বসে থাকবে কালো কাপড় বেঁধে নাকি বাইরে? তখন সাদিক লেখেন, যার যেখানে ইচ্ছা, এরপর লিফলেট বিতরণ, সফট কর্মসূচি। মহিউদ্দিন লেখেন, এটা অনলাইনে প্রচারের বিষয়টা কি উল্লেখ করা যেতে পারে নাকি সেটা ইনফরমালি বলা হবে? বাসায় নিজে করলে সেটা পাবলিকলি সারফেস না করলে সেটার তো ইম্প্যাক্ট নাই। ফরহাদ লেখেন, কালো কাপড় বেঁধে অবস্থান এবং অনলাইনে প্রচার করবে, সবাই আপলোড দিবে, তাইলে সাড়া পড়বে, একটা হ্যাশট্যাগ দিন যেটা দিয়ে আপলোড দিবে। মহিউদ্দিন লেখেন, কাল যেহেতু সরকার শোক দিবস ঘোষণা করেছে, তাই কাল না করে পরশু সবাই কালো প্রোফাইল পিকচার দিতে পারে, লিফলেট বিতরণের পাশাপাশি অনলাইন অফলাইন দুটোই চলবে। তখন ফরহাদ বলেন, হ্যাশট্যাগ কি দিলে ভালো হয়, যেটা দেখলেই বুঝবে এটা গভর্নমেন্টকে খুনি বলা হচ্ছে, অথবা কালকে লাল কাপড় লাল পতাকা দিতে পারেন। পরে লাল কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করে অনলাইনে ব্যাপক প্রচারের আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে একটা ড্রাফট প্রেস রিলিজ রেডি করেন সাদিক কায়েম। এই প্রেস রিলিজের জবাবে ফরহাদ লেখেন, সরকারের অপোজিট কর্মসূচি হিসেবে কালকে লাল পতাকা লাল কাপড় দিতে পারেন, রক্তকে লাল দিয়ে বুঝাবে। তখন মহিউদ্দিন লেখেন, এটাও ভালো আইডিয়া ভাই, সরকারকে রেড সিগন্যাল দিল। এ সময় ফরহাদ মহিউদ্দিনকে মেনশন করে লেখেন, লাল কাপড় মুখে এবং চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচারের হ্যাশট্যাগ ফিক্সড করে দেন। সাদিক কায়েম লেখেন, চোখে বাঁধার উদ্দেশ্য কি? মুখ বন্ধ করার তো উদ্দেশ্য আছে। জবাবে ফরহাদ লেখেন, খুন হইলে দেখে না, মেট্রো দেখে, লাল রক্ত চোখে দেখে না। পরে ফের সংশোধিত প্রেস রিলিজ পাঠান সাদিক। তখন ফরহাদ বলেন, হ্যাশট্যাগ দিবেন। এ সময় মহিউদ্দিন ব্লাডি বাংলাদেশ, ফুল অব ব্লাড, রেড টু কিলার্স ইত্যাদি হ্যাশট্যাগ পাঠান। তখন সাদিক কায়েম বলেন, এটা স্টেটমেন্টে দেওয়ার দরকার আছে? জবাবে ফরহাদ বলেন, জি, এটাই তো প্রতিবাদ, বিশ্বব্যাপী এভাবেই হয়। পরে সাদিক কায়েম জাস্ট 9টায় চূড়ান্ত প্রেস রিলিজটা পাঠালে ফরহাদ বলেন, দারুণ হয়েছে। এরপর 9:04 মহিউদ্দিন 10টি হ্যাশট্যাগ, রেড ফর জাস্টিস, স্টুডেন্ট ইন রেড, জাস্টিস ইন রেড, রেড ফর ভিকটিম, জুলাই ম্যাসাকার, স্ট্যান্ড রেড ফর স্টুডেন্টস, রেড এগেইনস্ট ইনজাস্টিস, ব্লাড অন দেয়ার হ্যান্ডস, রেড এগেইনস্ট অপারেশন, স্টুডেন্ট ডিজার্ভ জাস্টিস এসব লিখে পাঠান। যাচাই করে দেখা যায়, জুলাই মুভমেন্ট জার্নালিস্ট নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে এক অফিসিয়াল টেলিগ্রামে পাঠানো প্রেস রিলিজটির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের অভ্যন্তরীণ টেলিগ্রাম গ্রুপে পূর্বে বানানো প্রেস রিলিজটির হুবহু মিল রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টেলিগ্রাম চ্যানেলের 29 জুলাইয়ের বার্তাসমূহ বিশ্লেষণ করে দেখা যায়, এদিন রাত 9:37 নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা হিসেবে শিবির সভাপতির তৈরি করা সেই প্রেস রিলিজটি প্রদান করা হয়। তবে এর শেষে 9 দফা দাবিসমূহ এবং বার্তা প্রেরক হিসেবে সমন্বয়ক মাহিন সরকারের নাম যুক্ত করে দেওয়া হয়। এছাড়া কর্মসূচি সংবলিত প্রেস রিলিজ দেওয়ার পরে রাত 10টায় টেলিগ্রাম চ্যানেলটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিনের দেয়া 10টি হ্যাশট্যাগ সহ মোট 11টি হ্যাশট্যাগ দেওয়া হয়। আরমান মুজাহিদ, আমার দেশ।